আপনি যদি নিউজিল্যান্ডে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করে থাকেন এবং আপনার ফাইলটি যদি নর্মাল স্ট্যান্ডার্ড লাইন পার হয়ে গিয়েও আপনার ফাইলটা যদি আন্ডার অ্যাসেসমেন্টে পড়ে থাকে, দেয়ার ইজ নো কলস, নো ইমেলস, নো ইন্টারভিউ, নোবডি নোজ হোয়াট হ্যাপেন উইথ ইউর ফাইল, আই ওয়েন্ট থ্রু দ্য সেম সিচুয়েশন ওয়েন আই অ্যাপ্লাই ফর দ্য নিউজিল্যান্ড ভিসা। এই ভিডিওতে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব কোন কোন কারণগুলোতে আপনার অ্যাপ্রুভাল আসতে মোটামুটি অনেক বেশি সময় লেগে যাচ্ছে, এবং ভিডিওর শেষে আমি একটা টিপ শেয়ার করব যেটা আপনাকে হেল্প করবে যে আপনার আপডেটটা খুব দ্রুত আসার জন্য। ইমিগ্রেশন অফ নিউজিল্যান্ড বলে তাদের ওয়েবসাইটে পৃথিবীর মধ্যে সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড সিম্পলেস্ট ওয়েবসাইটের মধ্যে একটি। ওয়েট, এটা আমার কথা না, এটা নিউজিল্যান্ড পোর্টালেই লেখা আছে। অন্যান্য দেশের মতো আপনার পাসপোর্ট শো করতে হয় না, আপনার ডকুমেন্টসগুলো DHL এ তাদের ইমিগ্রেশনে পাঠাইতে হয় না, ইভেন আপনার বায়োমেট্রিক পর্যন্ত প্রয়োজন হয় না। সো তারা দাবি করছে যে নিউজিল্যান্ডের ওয়েবসাইটটি এতটাই ইউজার ফ্রেন্ডলি যে আপনার এইসব কিছুই লাগে না। আপনাকে শুধু কি করতে হবে, আপনার ডকুমেন্টসগুলো ধারাবাহিকভাবে তাদের পোর্টালে আপলোড করে দিতে হবে। বাট দেয়ার ইজ এ ক্যাচ। ইমিগ্রেশন অফ নিউজিল্যান্ড তাদের পোর্টালটা অ্যাপ্লিকেন্টসদের জন্য যত সহজ করে দিয়েছে ভিসা অ্যাপ্লাই করার জন্য, এক্স্যাক্টলি ততটাই সহজ করে দিয়েছে ভিসা ডিক্লাইন করার জন্য। প্রত্যেক অ্যাপ্লিকেন্টসের ভিসা অ্যাপ্রুভ অথবা ডিক্লাইন দুইটি কারণ হিসেবে মূলত রেফার করা হয়ে থাকে। একটি হচ্ছে নিউজিল্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট, আরেকটি হচ্ছে নিউজিল্যান্ড ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আপনার ভিসা যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে হয়তো আপনি কিছু পয়েন্টস পড়ে বুঝতে পারবেন যে আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে, বাট আপনার ভিসা যদি কোনো প্রকার ডিক্লাইন হয়ে যায় তারা এত জটিল ভাষায় সেটা ব্যাখ্যা করার চেষ্টা করে যে আপনার এক্স্যাক্ট কোন কারণে আপনার ভিসাটা ডিক্লাইন হয়েছে সেটা ফাইন্ড আউট করা আপনার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায়। এনিওয়ে, আপনার ভিসা অ্যাপ্রুভাল অথবা ডিক্লাইন এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার ইমিগ্রেশন অফিসারের উপর। আপনি যে ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন সেগুলো যদি স্ট্রাকচার ওয়াইজ হয় এবং অর্গানাইজড হয়, আর আপনি যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করছেন সেটা যদি তার কাছে গুড এনাফ মনে হয়, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি সহজে অ্যাপ্রুভ হয়ে যাবে। অথবা আপনার ডকুমেন্ট যদি তার কাছে যদি অনেক বেশি ডিফিকাল্ট, অনেক বেশি যদি কমপ্লেক্সিটি তৈরি করে, তাহলে আপনার ভিসাটা ডিক্লাইন হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। ওকে, একটা এক্সাম্পল দিয়ে পুরো সিনারিওটা বোঝানোর চেষ্টা করছি। ধরেন ইমিগ্রেশন অফিসারের প্রচুর খিদা লেগেছে, আপনার কাছে বললো যে আমাকে কিছু খাবার সাজেস্ট করো। আপনি ভাবলেন এটার এমন কি কঠিন কাজ, আপনি বললেন যে এই নাও কাঁঠাল খাও। এখন আপনি তার টেস্ট অ্যান্ড প্রেফারেন্স না বুঝে তাকে খাবারটা সাজেস্ট করলেন। এখন ইমিগ্রেশন অফিসার সেই কাঁঠালটা নেওয়ার পর সে বলল যে কাঁঠালে আমার প্রবলেম আছে, কাঁঠাল খেলে আমার ডায়াবেটিক্স, ব্লাড প্রেশার, ইভেন আমার বডি টেম্পারেচার বেড়ে যায়। তাহলে এক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা ডিক্লাইন হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে, কারণ আপনি তার টেস্ট অ্যান্ড প্রেফারেন্স না বুঝে তাকে খাবারটা সাজেস্ট করেছেন। বাট কাঁঠাল দেওয়ার সাথে সাথে আপনি যদি বলে দিতেন যে কাঁঠালে প্রচুর পরিমাণে নিউট্রিশন ভ্যালু আছে, কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন A, ভিটামিন C, ইভেন প্রচুর পরিমাণে ফাইবার, অ্যাট দ্য সেম টাইম পটাশিয়াম পাওয়া যায়, তাহলে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ডিক্লাইন হওয়ার চান্সেস থাকতো অলমোস্ট 0%। এই ভিডিওতে আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে কোন কোন কারণে আপনার ভিসা ডিক্লাইন হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। আপনাকে ইমিগ্রেশন অফিসারের টেস্ট অ্যান্ড প্রেফারেন্স না বুঝে যদি আপনি ভিসা অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা ডিক্লাইন হওয়ার চান্সেস বেশি বেড়ে যেতে পারে। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখন ভিসা অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনাকে ইমিগ্রেশন অফিসারের টেস্ট অ্যান্ড প্রেফারেন্সটা ভালো করে বুঝে নিতে হবে। মূলত যে কারণগুলোতে বাংলাদেশের স্টুডেন্টদের ভিসা রিজেকশন অনেক বেশি হচ্ছে, সেই কারণগুলোর মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে সোর্স অফ ফান্ডটা যদি আনঅর্গানাইজ থাকে। আমাদের অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করার ক্ষেত্রে ব্যাংকে একটা বড় অ্যামাউন্টের টাকা স্টেটমেন্ট হিসেবে দেখাইতে হয়, বাট বাংলাদেশের সিনারিওতে দেখা যায় বাংলাদেশের স্টুডেন্টরা ব্যাংকের সাপোর্ট নিয়ে সেই টাকাটা ব্যাংকে রাখার চেষ্টা করে এবং তারা ক্লারিফিকেশন করতে পারে না যে টাকাটা কোত্থেকে আসছে। সো এই ব্যাপারটা অলমোস্ট ইমিগ্রেশন অফিসারের কাছে একটু বেশি ডাউটফুল মনে হয়। সো আপনি যদি সোর্স অফ ফান্ডটা যদি আপনার ক্লারিফিকেশনটা যদি ভালো না থাকে তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেস অলমোস্ট 0%। সো আপনি যেভাবেই পারেন আপনার ব্যাংকের যে টাকাটা আপনি দেখাইতে চাচ্ছেন সেটার এগেনস্টে প্রচুর পরিমাণ ডকুমেন্টস সাবমিট করা। আপনি চাইলে আপনার একটা অ্যাফিডেভিট দিতে পারেন লয়ারের মাধ্যমে যে আপনার কবে, কোন সময় এবং টাকাটা কিভাবে আপনার ক্যাশে গিয়েছে নাকি ব্যাংকে গিয়েছে। আপনার টাকাটা যদি ট্রানজ্যাকশন ব্যাংক টু ব্যাংক হয় তাহলে দেয়ার ইজ নো কোয়েশ্চেন উইল বি অ্যারাইজড ফর ইউর ভিসা অ্যাপ্লিকেশন, বাট আপনার টাকাটা যদি ক্যাশে হয় ইউ ক্যান প্রোভাইড আ অ্যাফিডেভিট দ্যাট ক্যান মেড বাই দ্য লয়ার। সো এটা আপনার জন্য খুব বেশি হেল্পফুল হবে। আর আপনাকে সোর্স অফ ফান্ডের এগেইনস্টে যে ডকুমেন্টসগুলো দেখাইতে হবে সেটা পর্যাপ্ত হইতে হবে যে আপনার এখানে ক্লারিফিকেশনটাও যেন অত্যন্ত ভালোভাবে গোছানো হয়ে। দ্বিতীয় যে কারণটা হচ্ছে সেটা অনেক সময় আমরা পার্টনারশিপ বিজনেস অথবা বিজনেস
দেখায় ভিসা অ্যাপ্লাই করার সময়, বাট এটার এগেনস্ট আমরা পর্যাপ্ত ডকুমেন্টস সাবমিট করি না। যেমন পার্টনারশিপ বিজনেস দেখাইতে গেলে আমাদের ব্যাংকের ট্রানজ্যাকশনগুলো দেখাইতে হয়, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমরা ব্যাংকে যে টাকা লেনদেন করেছি, বা আমরা আমাদের নর্মালি বিজনেস থাকলে আমরা কি করি, আমাদের বিজনেস থাকলে আমরা প্রোডাক্ট সেল করি অথবা প্রোডাক্ট কিনি, এটার জন্য আমাদের যে ট্রানজ্যাকশনগুলো লাগে প্রতিনিয়ত সেটা আমরা প্রোভাইড করতে পারি না। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড যে কান্ট্রিতেই আমরা অ্যাপ্লাই করি না কেন, তারা ট্রান্সপারেন্সি চায়। ট্রান্সপারেন্সি বলতে আসলে আপনার যদি টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন হয় তাহলে তারা এটাকে বেশি ট্রাস্টেড মনে করে কম্পেয়ার টু ক্যাশ। সো আপনাকে বুঝতে হবে যে আপনাকে ওইভাবেই প্রিপারেশন নিতে হবে যেন আপনি আপনার ট্রানজ্যাকশনগুলো ব্যাংকের মাধ্যমেই দেখাচ্ছেন। এটার জন্য যদি আপনার দীর্ঘ সময় টাইম লাগে আপনার পুরো প্রোফাইলটা গুছানোর জন্য, আপনি ওইভাবে আপনার প্রোফাইল গুছিয়ে অ্যাপ্লাই করবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, থার্ড যে কারণে বাংলাদেশি স্টুডেন্টদের ম্যাক্সিমাম যে ফাইলগুলো রিজেকশন হচ্ছে সেটা হচ্ছে তাদের ফাইলগুলোর প্রপারলি সিকোয়েন্স মেনটেন না করা। এখন আপনি ফাইল অর্গানাইজ করলেন, বাট আপনার ফাইলটা যদি সিকোয়েন্স মেনটেন না করে, যেমন যদি আপনার সোর্স অফ ফান্ড ল্যান্ড সেল দেখান, তাহলে আপনার কোন ডকুমেন্টসের পরে কোন ডকুমেন্টসগুলো আপনাকে সিকোয়েন্স অনুযায়ী গোছায় দিতে হবে, সেটা যদি আপনি না করেন তাহলে আপনার ভিসা রিজেকশন চান্সেস অনেক বেড়ে যায়। সো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে ভিসা অ্যাপ্লাই করার আগে। ওকে, ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যাদের অ্যাপ্রুভাল আসতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে তাদের কি করণীয় থাকতে পারে। আপনাদের অ্যাপ্লিকেশন যদি নর্মাল টাইম লাইনের থেকে অনেক বেশি সময় এক্সিট করে ফেলে অলরেডি, যেমন 70 ডেজের উপরে চলে যায়, তাহলে আপনি সিম্পলি একটা কাজ করতে পারেন। ইমিগ্রেশন অফ নিউজিল্যান্ড যে পোর্টালটা রয়েছে সেখান থেকে নিউজিল্যান্ডের ইমিগ্রেশন নাম্বারটা কালেক্ট করে আপনি তাদেরকে কল দিতে পারেন। আমার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছিল, আমার অ্যাপ্রুভাল এসেছে অলমোস্ট 105 দিন পর। আমি নিউজিল্যান্ডে কল দিয়েছিলাম 100 দিনের মাথায় গিয়ে। সো আপনাদের অ্যাপ্রুভাল আসতে যদি অনেক বেশি সময় লেগে যাচ্ছে, অলমোস্ট 70 ডেজ পার হয়ে যায়, তাহলে আপনারা নিউজিল্যান্ডে ইমিগ্রেশনে সরাসরি কল করে আপনাদের আপডেটটা জানতে চান। তারা হয়তো ডেফিনেটলি আপনাকে আপডেটটি খুব দ্রুত জানিয়ে দিবে।